নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা পটলের রেসিপি, যেটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবেন। খেতে খুব ভালো হয়, খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন পড়ে না, আর রান্নার পদ্ধতিটাও অনেক সহজ। এর জন্য আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি। আর কচি পটল নিলে কিন্তু পটলের গায়ের খোসা না ছাড়ালেও চলে। আমি একটা নাইফ দিয়ে আলতো হাতে ওপরের যে পাতলা স্তরটা থাকে সেটা রাব করে ফেলে দিয়েছি। দিয়ে পটলগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই রান্নাটার জন্য এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গোবিন্দভোগ চাল। যতটা পটল সেই আন্দাজে গোবিন্দভোগ চালটা নিতে হবে। আমি যে কটা পটল নিয়েছি সেই হিসাবে প্রায় বড় এক মুঠো গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়েছি। চালটাকে প্রথমে জল দিয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে। তারপরে চালটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে জল দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। এতে করে চালটা কিন্তু খুব ভালোভাবে আগের থেকেই নরম হয়ে যাবে। এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি রান্নার জন্য। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, সাথে নিয়ে নেব 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর নিয়ে নেব হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর অল্প করে জল দিয়ে এই মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো। গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখলে না, রান্নায় যখন ব্যবহার করা যায় অনেকটা বাটা মশলার একটা গন্ধ আসে, যেটা কিন্তু রান্নার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো সবকটা উপকরণ একবারে নিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। পটলের বিভিন্ন রকম রেসিপি তো আমরা বাড়িতে ট্রাই করি। একবারে এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে পটল বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর একবার বানালে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার চলে আসি রান্নার মূল পর্বে। একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে নুন। এবার এই নুনের মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো। আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু এই তরকারিটাতে পটলের সাথে একটু আলু থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আলুগুলোকে পটল ঠিক যেভাবে কেটেছি সেরকমভাবেই আমি কেটে রেখেছিলাম। বেশ লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুর টুকরোগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যা তেল আছে সেটা কিন্তু পটল ভাজার জন্য যথেষ্ট। এবার এর মধ্যেই আমি পটল দিয়ে দিলাম। আলাদা করে আর নুন দিচ্ছি না, কারণ তেলে আগের থেকেই নুন দেওয়া ছিল। এবার পটলগুলোকেও কিন্তু একটু সময় নিয়ে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। পটল যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে কিন্তু পটলের মধ্যে একটা জলো জলো পানসে মতো ভাব থেকে যাবে। সেই জন্য পটলটাকে কিন্তু আগে একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এখানে বলে রাখি, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে ভাজবেন না, তাহলে কিন্তু তেলটা পুড়ে পুড়ে কালো হয়ে যায় পটল ভাজার তেল। তো সেই জন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করলাম, অবশ্যই সর্ষের তেল, কারণ যে কোনো ট্র্যাডিশনাল রান্নার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল হলে স্বাদটা অনেক ভালো হয়। এবার তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে, তেজপাতার শুকনো লঙ্কা। আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, কুচি করে কেটে রেখেছিলাম সেটা। এবার টমেটোটা দেওয়ার পরে আগে টমেটোটাকে একটুখানি ভালো মতো করে ভেজে নেব টমেটোটাকে, যাতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। প্রায় মিনিট 2-3 মতো টমেটোটাকে বেশ ভাজা হয়ে যাওয়ার করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, গুঁড়ো মশলাটা, সেটা এখানে অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাটা অ্যাড করে দেওয়ার পরে বেশ ভালো মতো সব কিছুর সাথে এটাকে মিশিয়ে নেব। নিয়ে মশলাটাকে কষাতে শুরু করব যতক্ষণ না মশলাটার থেকে তেল বেরোনো শুরু হয়। এখানে আর একটা কথা বলে রাখি, মশলাটার মধ্যে কিন্তু আমি একটুখানি আদার গুঁড়ো অ্যাড করেছিলাম, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। অবশ্যই মশলাটা ভেজানোর সময় একটু আদার গুঁড়ো বা আদা বাটা দিয়ে নেবেন। এদিকে পুরো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার চাল আর মশলাকে একসঙ্গে কষাতে শুরু করতে হবে। যেহেতু চাল আগের থেকে ভাজা নেই, ফলত চালটাকে ভালোভাবে ভাজতে হবে। সেই জন্য মশলার সাথে চালটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু চালটাকে ভাজতে হবে। আর মশলাটা যদি একটু শুকনো শুকনো হয়ে যায় তো সেক্ষেত্রে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটাকেও কষাতে হবে আর তার সাথে চালটাকেও ভাজতে হবে। প্রায় 4-5 মিনিট এইভাবে মশলা আর চালটাকে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টক দই। খুব বেশি টক যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। ফ্যাটানো টক দই দিয়ে কিন্তু দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে লো করে অনবরত নেড়ে যেতে হবে, যাতে দইটা ডুমো ডুমো হয়ে কেটে না যায়। এবার সব মশলা কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলু আর পটল দিয়ে মশলার সাথে 1-2 মিনিটের জন্য আবার একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু অল্প গরম জল
দিয়ে দিতে হবে। একদম কাঁচা জল দেবেন না, হালকা গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে, ঝোলের স্বাদ খুব ভালো আসে। জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, তবে জলটা একটু বেশিই দিতে হবে, কারণ আলু ঝোল টানবে এবং তার সাথে চালও কিন্তু ফুটবে। চালটা যাতে ভালো মতো সিদ্ধ হয় সেরকম জল দিতে হবে। এবার জল দিয়ে দেওয়ার পরে বেশ 4 থেকে 5 মিনিট ফুটে গেছে, ঝোল অনেকটা কমে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই করে দেবেন, কারণ এখানে টমেটো আর দই ব্যবহার করা হয়েছে, তার টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অবশ্যই দেবেন। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে, ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে, আর এর থেকে বেশি ফোটালে কিন্তু লাস্টে একদমই ঝোল থাকবে না। এই রান্নাটা একটু রস রস থাকলেই খেতে বেশি ভালো লাগে। শেষের দিকে এসে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা লাস্টের দিকে অ্যাড করলে কিন্তু রান্নায় খুব ভালো আসে। রান্নাটা প্রায় কমপ্লিট। এবার শুধু এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো, কারণ ঘি গরম মশলা ছাড়া কিন্তু এই রান্নার স্বাদ একদম ইনকমপ্লিট। অবশ্যই একটু করে দেবেন। আর ঘি গরম মশলা অ্যাড করার পর এটা ঢেকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে পটল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য। পটলের অনেক ধরনের রেসিপি, নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে। আরও অনেক সাবেকি রান্না কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, ধন্যবাদ।